ইউনূসের পক্ষে বিরুদ্ধ মত জাগছে। একদিকে ঢাকার রাজপথে ছাত্ররা, আবার ঢাকার রাজপথে ছাত্ররা। কেন ফের ঢাকার রাজপথে বিক্ষোভে চাপে ইউনূস সরকার? গভীর রাতে ঢাকায় ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ। দেখুন, কয়েকদিন ধরেই ফের উত্তপ্ত ঢাকা। আবারও আন্দোলনে ছাত্ররা। গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। এবার সেই ইউনূস সরকারের বিরুদ্ধেই ঢাকার রাজপথে ছাত্ররা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, ওই আমলারাতে বিপ্লবকে এরা মানেই না। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে তো অস্বীকারও করা হইতেছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে, এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের আলাদা স্বীকৃতি দিতে হবে, পুনর্বাসন এবং চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। এই দাবিতে শনিবার থেকে শুরু আন্দোলন। রবিবার দিনভর চলে অবরোধ, বিক্ষোভ। দাবি আদায়ে পথে নামেন জুলাই আন্দোলনে আহতরাও। রবিবার রাতে মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে রওনা দেন বিক্ষোভকারী ছাত্ররা। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ, কিন্তু রুখতে পারেনি। ব্যারিকেড ভেঙে ইউনূসের বাড়ির সামনে পৌঁছে যান বিক্ষোভকারী ছাত্ররা। ছাত্রদের এও দাবি, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে। সমস্ত দাবি পূরণের জন্য ইউনূস সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন বিক্ষোভকারী ছাত্ররা। সময়ের মধ্যে কাজ না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। 20 ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয়, 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম, সুশীল, আর্মি, নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব। আমাদেরকে সচিবালয়ে নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান। এই সুশীল জাউরমির অংশ হিসেবে তাদের জন্য এবার নিছি লাল চুরি। কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি। কারণ দুইটা দূর থেকে লাল কালার বেশি দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৃদ্ধ মানুষ, দূর থেকে অন্য কালার দেখবে না। লাল চুরি দেখে যদি তার মধ্যে একটু ভিতরে লাল থাকে, শত শত শহীদের রক্ত লাল, সেই লাল রক্তে রঞ্জিত। যেহেতু পতাকায় ওনাদের হয় না, সেই লাল রক্তে রঞ্জিত চুরিতে যদি ওনাদের হয়, তাই ওনাদের জন্য চুরি নিয়ে এসেছি। লাগাতার বিক্ষোভে বেজায় চাপে ইউনূস সরকার। ক্ষোভ সামাল দেওয়া দূরের কথা, সরকার চালানোই এখন মোহাম্মদ ইউনূসের কাছে বড় চ্যালেঞ্জ। এমনই মনে করছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা ICG। তাদের মতে গণতান্ত্রিক উত্তরণে এখন উভয় সংকটে বাংলাদেশ। বাংলাদেশের তদারকি সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। রাজনৈতিক দলগুলো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দরাদরি করছে, ভোট করানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এর জেরে ইউনূস সরকারের উপর এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরো বাড়তে পারে। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। নিউজ 18 বাংলা। আর আর্থিক দিক থেকে ইউনূস জমানায় এই 5 মাসে রুগ্ন অপুষ্টিতে ভুগছে অর্থনীতি। বাংলাদেশের রাজস্ব ঘাটতির চূড়ায় ইউনূস সরকার। মাত্র 6 মাসেই রাজস্ব ঘাটতি 58,000 কোটি টাকা। কেন বলে মনে করা হচ্ছে? কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী,
অরুণ দেখো, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইউনুস সরকারের ঘাটতি দেখা যায় তাহলে 6 মাসে রাজস্ব ঘাটতি হয়েছে ইউনুস সরকারের 57,000 কোটি টাকা। মূলত আইন শৃঙ্খলার অবনতিতে ব্যবসা বাণিজ্যে ধাক্কা পড়েছে, আমদানি রপ্তানির উপর প্রভাব পড়েছে এবং যার ফলে উৎপাদন বৃদ্ধির হার কমেছে এবং এই মুহূর্তে তলানিতে রয়েছে দেশের আর্থিক বৃদ্ধির হার। এমনকি অর্থনীতির যে সমস্ত সূচক রয়েছে সেগুলো অত্যন্ত মন্থর রয়েছে। আর্থিক মন্দার একটা বড় প্রভাবের কারণ হচ্ছে রাজস্ব সংগ্রহ, একটা বড় কারণ। এই সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন দেশের আর্থিক অবস্থার পরিবর্তনের কথা মাথায় রাখা হয়েছিল এবং তারা ঘোষণা করেছিলেন যে রাজ্যের যে তাদের বাংলাদেশের যে আর্থিক অবস্থা সেই আর্থিক অবস্থা থেকে যে আকাল অবস্থা রয়েছে সেখান থেকে বের করে আনা হবে। কিন্তু 6 মাসের রেকর্ড যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সেই অবস্থা থেকে তো বাংলাদেশ বেরিয়ে আসেইনি, বরঞ্চ তলানিতে গিয়ে পৌঁছেছে বাংলাদেশের এই মুহূর্তে। এবং আমরা যা জানতে পারছি তাতে বাংলাদেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে বাজারে।